বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও আমি যুক্ত হয়েছি। আমি অনুপম দেবকাননগো। আপনারা এর আগে দেখছিলেন যে আমরা বসনিয়া এসেছি। আমি এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলে বাংলা ভাষার পক্ষ থেকে আমরা দুজন এখানে এসেছি বসনিয়ার সীমান্তে যে শরণার্থী সংকট দেখা দিয়েছে, এবং আমরা আপনাদের জানাচ্ছিলাম যে বসনিয়ায় যেই শরণার্থীরা আটকা পড়েছেন তাদের মধ্যে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের মানুষ আছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার, এবং অনেক বাংলাদেশি এখানে আটকা পড়েছেন। এবং সহকর্মী আরাফাতুল ইসলাম কয়েক ঘন্টা আগে আমাদের জানাচ্ছিলেন আপনাদেরকে যে এখানে যে ক্যাম্পটি আছে সেই ক্যাম্পের বাইরে শত শত বাংলাদেশি আটকা পড়েছেন এবং তাদের অনেককেই ক্যাম্পের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা ক্যাম্পের ভিতরে আছেন তাদেরকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, নানা কারণে নানা ধরনের বিধিনিষেধ এখানে আছে, এবং অনেকেই জঙ্গলে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এখন আপনারা যেটি দেখছিলেন সেটি একটি পরিত্যক্ত ফ্যাক্টরি, এবং এই ফ্যাক্টরিটি আমরা ভেলিকা ক্লাদুসা নামে একটি জায়গায় আছি। সেই জায়গাটি ক্রোয়েশিয়ার একেবারেই সীমান্তে, কয়েক মিনিট মাত্র লাগে এখানে গাড়িতে আসতে। সেই সীমান্তে ক্যাম্পের পাশে তারা জঙ্গলে আশ্রয় নিয়েছেন, কারণ তাদেরকে ক্যাম্পে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তাদের দাবি যে ক্যাম্পে অনেক সিট খালি আছে, আসন খালি আছে, কিন্তু তারপরও শরণার্থীদের বাইরে থাকতে বাধ্য করা হচ্ছে, নানা ধরনের বিধিনিষেধ, এবং তারা নির্যাতন, হয়রানি এই ধরনের অভিযোগও তুলছেন। তো সহকর্মী আরাফাতুল ইসলাম যেরকম আগে একটি জায়গা থেকে দেখাচ্ছিলেন যে সেখানে তাঁবু বেঁধে জঙ্গলের মধ্যে রাত কাটাতে বাধ্য হচ্ছেন যারা বাংলাদেশি শরণার্থী আছেন, শীত বৃষ্টি এগুলোর মধ্যে, স্বেচ্ছাতে কাদা সেগুলোর মধ্যে। আমরা এখন দেখাবো আপনাদেরকে যে ফ্যাক্টরিটিতে, পরিত্যক্ত ফ্যাক্টরি, সেখানে কেমন ভাবে দিন যাপন করছেন আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন। এখানে কোনো নারী শরণার্থী নেই, আমরা জিজ্ঞেস করেছিলাম, এবং আমাদের সাথে এখানে ক্যাম্পে যারা থাকেন শরণার্থী তারাও কয়েকজন এসেছেন। তারা বলছেন যে তারা স্বাভাবিকভাবে বের হতে পারেন না, সুতরাং তারা দেয়াল টপকে বের হয়েছেন শুধুমাত্র আমাদের সাথে কথা বলার জন্য। আমরা এই মিরাল ক্যাম্পটি IOM এর অধীনে, অর্থাৎ যারা জাতিসংঘের অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে, এবং এই IOM এর কাছ থেকে আগে থেকে অনুমোদন নিতে হয়, এবং সেই বিষয়ে অনেক ধরনের কড়াকড়ি আছে। তারা বলছেন বসনিয়া সরকার তাদেরকে বলেছে যে যাতে সাংবাদিক এখানে ঢুকতে গেলে বিশেষভাবে কড়াকড়ি, বা বাইরে থেকে যে কোনো কেউ ঢুকতে যাতে কড়াকড়ি আরোপ করা হয়, এবং সেই কড়াকড়ির কারণে আমরা আসলে অনেকক্ষণ চেষ্টার পরও আমরা সেই মিরাল ক্যাম্পে ঢুকতে পারিনি। তো সেই ক্যাম্পের অবস্থাটা আমরা জানবো একজনের কাছ থেকে, যিনি, আপনি ক্যাম্পে কতদিন ধরে আছেন? আমি ক্যাম্পে 2 মাস ধরে, 2 মাস এই মিরাল ক্যাম্পেই। আপনার নামটা কি? আমার নাম শাহেল আহমেদ। আপনি কোত্থেকে এসেছেন? আমি তো গ্রিস থেকে আসছি। ক্যাম্পের অবস্থাটা যদি আমাদের একটু বলেন, আপনি অনেক কিছুই বলছিলেন। হ্যাঁ, ক্যাম্পের তো অবস্থা অতীতে ভালো ছিল, বাট এখন খুব খারাপ অবস্থা। এখানে খাবারের মানটা তেমন ভালো না, চিকিৎসাও তেমন ভালো না। তারপর ক্যাম্পটা আগে ওপেন ছিল, এখন আপনারা জানেন যে বন্ধ করে দেওয়া হয়েছে। তো ক্যাম্পের যে ফুডগুলা, খাদ্যগুলো, এগুলো আমাদের জন্য খুবই অপ্রতুল, আমরা এগুলা স্বাভাবিকভাবে নিতে পারি না। তো আমরা প্রতিদিন খরচের জন্য বাইরে আসতে হয়। দেয়াল টপকাইয়া অনেক বাঙালি আছে, হাত পা ভাঙছে, তাদের অনেকেই আছে এরকম। কিন্তু বাইরে আসতে দেওয়া হয় না কেন? আপনাদের তো কার্ড আছে না? তো তাদের কোনো জবাব নেই, তারা বলে পুলিশের কাছে এটার জবাব। কার্ড আছে আপনাদের? হ্যাঁ, কার্ড আছে, আমাদের কার্ড আছে। আমাদের 3 জন আসছি আপনাদের সাথে কথা বলার, আপনারা তো জানছেন। এখন যে আপনারা আমাদের সাথে কথা বলার জন্য এখান থেকে দেয়াল টপকেই এসেছেন, আপনাদেরকে কেউ আটকায়নি, বা এখন ফিরে যেতে আপনাদের কোনো সমস্যা হবে না? সমস্যা তো একটু আছে, যদি দেখে সিকিউরিটি লুকিয়ে যাইতে হবে আর কি, এটাই মানে লুকিয়ে ওদের চক্কুর আড়ালে থেকে। আমার কার্ডটাও একটু দেখি, এই কার্ডটা, সেটা হচ্ছে এই ক্যাম্পের, মিরাল ক্যাম্পের। আপনারা দেখতে পাচ্ছেন যে IOM UN মাইগ্রেশন, তার নাম হচ্ছে আহমদ জাকের। তারপরে এবং এই ক্যাম্পটি শুধুমাত্র মিরাল ক্যাম্পের জন্যই। আমরা IOM এর অনেক কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেছি, এবং তারাও আজকে একটি রোববার, সুতরাং সেই ক্ষেত্রে একটি সমস্যা হয়েছে। কিন্তু এর আগেও যারা ক্যাম্পের ভিতরে ছিলেন তারাও বলছিলেন যে সাংবাদিকদের আসলে শুধুমাত্র যারা এই দেশীয় সাংবাদিকদের আছেন তারা অনেকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু বাইরের সাংবাদিক অনেকে ঢুকতে দেওয়া হয় না। সেটা কেন? আপনাদের কি মনে হয়? ক্যাম্পের মধ্যে কি আসলে অবস্থা খুব খারাপ? আমার কাছে যতটুকু মনে হয় ক্যাম্পের বিষয়ে অনেক অনিয়ম আছে, এগুলো যদি মানুষ বলে দেয়, এই জন্য হয়তো তারা মানুষকে ঢুকতে দেয় না, সাংবাদিককে ঢুকতে দেয় না। কিরকম অনিয়ম? নিয়ম বলতে, আমরা ঘুমাই 3টা-4টার সময় ঈশা বলবে কার্ড শ্রমিক কার্ড, এইভাবে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট আছে। তারপরে অনেকের কার্ড আছে, কার্ড নাই, অনেক মানুষ আছে ক্যাম্পের ভিতরে, তারা বাইরে থাকতে পারে না নিরাপত্তাহীনতার জন্য, ডঙ্কি মাইরা তারা ভিতরে যায়, তারপর ওদেরকে বের করে দেওয়া হয় রাতের মধ্যে, কম্বল ছাড়া, কাপড় ছাড়া ওকে বের করে দেয়। কিভাবে সে রাত্রি যাপন করবে? অনেক কষ্টের মধ্যে আছে মানুষ এখানে। ক্যাম্প এখানে রাখছে ওরা, যদি ক্যাম্পের ভিতরে সুযোগ সুবিধা বৃদ্ধি করতো তাইলে তো এই মানুষগুলো জঙ্গলের ভিতরে থাকা লাগে না, কিন্তু কোনো সুযোগ সুবিধা নাই। শুনছি যে তারা পয়সা নিছে, টাকা নিছে, কিন্তু আসলে এগুলা তাদের উন্নয়নের জন্য, আর শরণার্থীদের জন্য আমাদের কাছে মনে হয় না আর কি। কিন্তু এই ক্যাম্পে অনেকে, যারা আমরা এর আগে আমাদের সহকর্মী আরেকটি লাইভ করেছেন একটি জঙ্গল থেকে, এবং সেখানে তারা বলছিলেন যে ক্যাম্পে নানা ধরনের সমস্যা,
ক্যাম্পে থাকার জায়গা থাকলেও তারা থাকতে চান না অনেক ক্ষেত্রে, কারণ বাইরে তারা এর চেয়ে ভালো আছেন। ক্যাম্পে কি আসলে এরকম জায়গা খালি আছে, তারপরে শরণার্থী ঢুকতে দেওয়া হচ্ছে না এরকম? হ্যাঁ হ্যাঁ, জায়গা খালি আছে, অনেক জায়গা খালি ক্যাম্পে আছে। অনেক জায়গা খালি, অনেক জায়গা সিটও খালি, আছে, সিট অনেক আছে। কিছু আছে, অনেক সুবিধা বলতে যে মানুষগুলো জঙ্গলে থাকে তারা ভিতরে ঢুকতে চায় কিন্তু তারা ঢুকতে দিতে দেয় না, অনেক কষ্ট করে ভিতরে ঢুকে, কিন্তু আইএমএ সিকিউরিটি গার্ড ধাক্কা গার্ড ধরে ধাক্কা দিয়ে অনেক ও সময় খারাপ ও- ও ব্যবহার করে। অনেকে বের করে দেয়, খারাপ ব্যবহার করে, ইংলিশে গাইল দেয়, ও তার ভাষা গেলে অনেক কিছু অনেকে আবার হয়রান। মারছেও, অনেক আরো মারছে। আমরা একটু ফ্যাক্টরিটার দিকে আগাতে আগাতে কথা বলি। ভাইজান এখন কি করছে? আপনি খাইতে বসছি, সামনে খানার প্লেট হাতে দিয়ে বার করে দিছে। রাত্রে আপনি কি 11 বাজে। ক্যাম্পের কার্ড আছে আপনার নাকি না? না কাঠ নাই, ওখানে শীতের জন্য গেছিলাম আর কি, যে বৃষ্টির জন্য ঘুমাইতে হয় না, থাকতে পারি না, খাইতে সমস্যা, এ কারণে গেছিলাম ক্যাম্পে ডঙ্কি দিয়া, মানে ওই যে টিন দিয়ে যে বেড়া দিয়ে রাখছে হ্যাঁ। ওইটা বাইয়া গেছি, যাওয়ার পরে একই রাইতে দুইবার ডিভোট করছে। একবার খানার পাতিলা খাইতে বইছি, ফাঁক করছি ওইখানে খাইতে বইছি, খানার পেটে হাতে দিয়ে বাইর করে দিয়েছে রাত্রে 11টা বাজে। তো এখন কোথায় থাকছেন? এখন এই যে বাঙ্গা করে দেখেন না হাল অবস্থা, দেখেন যে এই ফ্যাক্টরিতে আছেন? এই আপনি? ফ্যাক্টরিতে আমরা কতদিন ধরে আছেন? প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। এমনি আপনাদের খাওয়া দাওয়া বা অন্য যেসব এগুলোর খরচ টরচ কিভাবে খরচ হয়? টরচ তো নিজেরা দেশের থেকে আনি। ওই যে দেশ 100 থেকে কিভাবে আনেন? এখানে তো কারোর সাথে যোগাযোগ করার উপায় নাই। ওই বিভিন্ন মোবাইল দিয়ে যোগাযোগ করি, কইরার পরে ওই দেশ থেকে গিরিশে আনাই, আতিনার থেকে পরে এদিকে আনাই, শতকরা 20 টাকা কেটে রেখে দেয়। মানে 1000 ইউরো আনলে 100 ইউরোয়ে 20 টাকা রেখে দেয়। 20 টাকা 20 টাকা রেখে 100 ইউরো আনলে 20 টাকা, পাকিস্তানি ভাই আছে 80 টাকা। তাদের কাছ থেকে আনলে 100 ইউরো আনলে আমাদেরকে 80 টাকা দেয়। আমরা বহুত কষ্টের মাঝে আছি। আপনারা যে এখানে, আপনি তো ক্যাম্পে আছেন, জি, জি, আপনি যে ক্যাম্পে আছেন, এই ক্যাম্পে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা কবে বাড়বে, এইসব নিয়ে কারোর সাথে কথাবার্তা বলা জি যায়? না এগুলো কবে হবে না হবে এগুলো তো আমরা জানি না, কিন্তু ক্যাম্পে অবস্থা যে খানিটা সকাল টাইমে দেয় একটি বন, 1 গ্লাস দুধ, ব্রেড, দুপুর টাইমে ব্রেড, যেখানে এসব তো আমাদের খানি না, কারণ কিন্তু আমরা ক্যাম্পের মাঝে আমাদেরকে বাংলাদেশ থেকে অনেক টাকা এনে অনেক খরচ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিটা আসলে এখন পরিত্যক্ত, একেবারেই কোনো কোনো মেশিন টেশিন তো নয়, বরং কোনো দেয়াল টেয়ালও কিছুই নেই, এবং শীত টিত আটকানোর কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। এবং এই ফ্যাক্টরিতে যারা থাকেন তারা অনেকে আমাদের বলেছেন যে এখানে বৃষ্টির সময় বৃষ্টির পানি ঢোকে, এটা আমরা দেখতেও পাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন কি রকম নোংরা এই জায়গাটি, এবং তারা মূলত যেখানে ঘুমাচ্ছেন সেটির পাশেই তারা খাবারও রান্না করছেন, এবং সেটির পাশেই এক ধরনের ময়লা আবর্জনা সবকিছু পড়ে আছে। এইখানে এই জায়গায় আপনি থাকেন 3 মাস ধরে আমি এখানে 3 মাস ধরে আছেন? জি, জি। কেন আছেন এখানে 3 মাস ধরে? এখানে আপনি তো আছি। গ্রিস থেকে আসছেন না? জি, গ্রিস থেকে আসছেন। তাহলে গ্রিসে অবস্থা কি ভালো ছিল না এর চেয়ে? গ্রীষ্মে অবস্থা বলতে কি বলবো, গ্রীষ্মে মনে করেন কাজ করে পেটের খানার টাকা রোজগার করা যায় না, ওইখানে আরো সমস্যা। শুনি আমাদের দেশের মাস্তরা যারা আছে, মানে মাস্তরা ফোরম্যান যারা আছে, এরা লোক 20 জন 30 জন নিয়ে গ্রামে নিয়ে কাজ করে, এদিকে কাটে পয়সা কাটে, এদিকে কাটে এদিকে কাটে, কাইটা পরে বাথরুমের বিল, পানির বিল, একটা মিটার ঠিক করাইলে এই বিল রাখা করে দেখা গেছে মাস শেষে খানার পয়সা সমান সমান। কিন্তু এর চেয়ে ভালো ছিলেন না? না, এর থেকে ভালো বলতে এখানে তো আসছি যাইতে যে ইটালির দিকে বা ইয়ার দিকে ঢুকবো, এই হিসাবে আমরা এদিকে রওনা করছি আর কি। এই ফ্যাক্টরির মানে এখানে যে থাকা যায় এরকম খোঁজ পাইলেন কেমন? আপনারা সবাই একসাথে আসছিলেন আমরা গ্রিস আগে থেকে? আসছিলাম না, আমরা আসছিলাম আগে, আমি পার্সে আসছিলাম, আসে দেখি যে এখানে কিছু আরবি লোক বসবাস করে। পরে আমি একজন বাঙালি, আমি উপর ঘুমাইছি, ঘুমার পরে কয়েকজন বাঙালি আমি ডাক দিয়েছি, এখানে একটু নিরাপত্তা আছে, আসো সবাই ঘুমো, সমস্যা নেই। পরে আস্তে আস্তে 2 জন 4 জন করে 200-250 লোক এখানে ঘুমাইছি। কিছু এখন চলে গেছে ইটালিতে, কিছু আছে এখানে বর্তমানে, মানে হয়রানি অবস্থা যারা আছে এখানে। আপনি আর কতদিন আছেন, মানে কতবার চেষ্টা করছেন? আমি 7 বার চেষ্টা করছি। কি অবস্থা বলেন তো, কিভাবে, মানে পুরো প্রসেসটা বলেন, কি করতে হয়? এখান থেকে মানে পুরাটা ক্রোয়েশিয়া পাড়ি দিয়ে সোলোবানিও যেতে হয়, সোলোবানি ওখান থেকে গাড়ি কন্ট্যাক্ট করে ওইখান থেকে ইটালি যেতে হয়, আর যদি ওখানে ধরা খায় আবার বাইপাস করে, আর ভিডিও। মানে আপনি কিভাবে জানেন যে এখান থেকে কবে আসলে রওনা হওয়া যাবে, কোন জায়গা দিয়ে রওনা হওয়া যাবে, এটা কিভাবে ঠিক করেন? এটা ঠিক করি, এখানে দালাল আছে বা পাকিস্তান আছে, ওদেরকে দিয়ে আমরা ইয়া করি আর কি, অ্যাডজাস্ট করি। ওদেরকে টাকা পয়সা দিতে হয়, কিন্তু আপনি যদি যাইতে না পারেন, ফেরত আসেন, সেক্ষেত্রে টাকা কি ফেরত দেয় ওরা? না, ওখানে গ্রিসে জমা থাকে, গ্রিসে জমা থাকলে ওখান থেকে আমরা যাই পৌঁছাইলে ওখানে টাকা দিয়ে দেয়, মানে এখানে গ্যারান্টি করা হয় আর কি, এটাই। আপনি কি 7 বার গিয়ে 7 বারই ফিরে আসছেন ক্রোয়েশিয়ার বর্ডার থেকে? ক্রোয়েশিয়া সোলোবানি 2 বার ফিঙ্গার খাইছি আমি, সোলোবানি 2 বার, সব জায়গায় একই অবস্থা। আমি তো আজকে ডিপোর্টে আসছি অলরেডি, গেম মেরে সেরা। আর কোন মাত্র একটু আগে আসছে? হ্যাঁ, আমি আপনি মনে হয় দেখছেন, আমি আপনার নামটা একটু বলুন। আমার নাম হলো মাজেদ, ঠিক আছে। আপনি হয়তো দেখছেন যে আমি যেন ওই মীরা ক্যাম্পের সামনে যখন গেছিলাম, ওই মীরা ক্যাম্পে কিন্তু এলো করে না
কোনো লোকের সহজে ঢুকতে দেয় না। আমি কোনো ঢুকছিলাম যে ট্রিটমেন্ট করার জন্য, কারণ আমার এখানে ভিতরে পাহাড় হাঁটতে যে সেটা অনেকটাই সমস্যা করছে, হাঁটতে পারি না। এরপর আবার গেম বাজ যেমন তেমন যদি রিপোর্ট করে না, তা 35 কিলোমিটার হাইটটা আসতে হবে, বাসে এলো করে না। এটা এই যে গভর্নমেন্ট আছে না, একদম মানে সেন্সলেস গভর্নমেন্ট এটা। এই গভর্নমেন্ট পাবলিক যদি বাস উঠে তাহলে এটা দেশের জন্য লাভ না। হেরা কি করে, ঘৃণা করে, উঠতে দেয় না বাসের ভিতরে। উঠতে না দেওয়ার কারণে আমরা 35 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার রাস্তা হাইটটা আসতে হয়। এটা প্রায় আমাদের 1 দিন 1.5 দিন লেগে যায়, খুব কষ্ট হয়। এই যে হাঁটতে হাঁটতে বিশ্বাস করেন আমাকে 2 জন ধরে এখানে আনছে। আমি কোনো ট্রিটমেন্ট করতে গেছিলাম, আমাকে কোনো ট্রিটমেন্ট করে নাই। পরে নর্মালি ভাবে মেডিসিন ডাক্তার কাছে যাই, সেটা ব্যথার ওষুধ কিনছি, আর কিছু করতে পারি। এই ঔষধটা আপনার আমি জানি না এটা কতটুকু কাজ করবে। যাদের জ্বর আছে তাদেরকেও দেয়, যাদের পায়ে ব্যথা তাদেরকেই দেয়, যাদের হাত কাটা তাদেরকেই দেয়। এই একটাই ঔষধ। আমি জানি না যে এটা কি কাজ আরেকটা করবে, আছে, কিন্তু এছাড়া আমার কোনো বিকল্প হয়েছিল না, কারণ কালকে গেম আছে। আমি চাইতেছিলাম যদি একটু নরমালিতে ভালো হতো, কারণ এখানে একটা দিনও থাকতে চাইতেছি। মানে আপনি কি কালকে আবার যাবেন? অবশ্যই যদি আমার যদি ব্যথাটা কমে যায় আমি কালকে গেম কিন্তু আমার মনে হয় না যে এখানে কিছু হবে এটা, কারণ একদম হাড়ের ভিতরে, জয়েন্টের ভিতরে দা ব্যথা হাঁটতে এই যে আপনারা বলছেন গেম মারা, এটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই বুঝবে না যে গেম মারা জিনিসটা কি। এই গেম বাই রোডে রওনা দেওয়া আর কি, বাই রোডে রওনা দিব ইতালির উদ্দেশ্যে, ফ্রান্সের উদ্দেশ্যে। বাই রোডে এমনিতে কি বাসে বা অন্য কোনো? জি না, আটিয়া কতখানি, আটিয়া কতখানি। কিছুদিন আগে আবার আসছিল এই যে আপনার বাংলাদেশের নিউজ পেপার হয়তো দিচ্ছে প্রত্যেকটা ইয়াতে, এটাতে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম আর কি। তো এখানে আমার ছবিও গেছে মনে এখানে, ঠিক আছে। এই অনেক কিছু এই সমস্যার কথা বলছিলাম আর কি, যে রোমানিয়ার যে সাংবাদিক আসছিল তখন ওইখানে বলছিলাম। তো এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে মিরা ক্যাম্পে অ্যালো করে না, প্রথমত। দ্বিতীয়ত এই দেশের যে গভর্নমেন্ট আমাদেরকে বাসে উঠতে দেন, এটা আমাদের জন্য আরেকটা হ্যারাসমেন্ট। মানে আপনি রিপোর্ট হইছে ওইখানে তো এমনি গেছেন, আপনি 2 দিন লাগে হাইটটা যায় ট্যাক্সিতে উঠলেন, এরপরে ক্রোয়েশিয়াতে ধরা পড়েন, স্লোভেনিয়াতে ধরা পড়েন, আবার আপনাকে রিটার্ন ব্যাক করবে। ব্যাক করলে আবার এখানে 35 কিলোমিটার রাস্তা হাঁটাটা আমাদের জন্য কত বড় কষ্টকর। এই জায়গায় আপনি তো এখানেই থাকেন, তাহলে এখানে কতজন থাকেন বলেন তো এই জায়গায়? আমরা এখনো দেখতে পাচ্ছি আসলে এই যে উপরে সহকর্মী আরাফাতুল ইসলাম আপনাদের নিশ্চয়ই দেখাবেন যে ছাদে ছিদ্র হয়ে গেছে, দেয়াল ভেঙে গেছে, এবং এখান থেকে এখন কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারপরও পানি পড়ছে উপরে জমে থাকা যে পানি। এবং এই অবস্থার মধ্যেই তারা এখানে আছেন। এখানে কতজন থাকে? দেখা গেছে এখানে প্রায় 100, 200, 250 ছিল, এখন কমে গেছে। এখন গেমে আছে, কেউ গেমে আছে, কেউ ইটালি চলে গেছে, এরকম। আর বিশেষ কথা হচ্ছে কি, আমরা ক্রোয়েশিয়া যখন ধরা খাই, বর্ডার সাইডে ধরা খাইলে তারা মাটির মধ্যে শোয়াইয়া এরপরে হিট করে, আঘাত করে, মোবাইল রেখে দেয়। কোনো সময় দেখা গেছে আন্ডার ফ্যানটা পর্যন্ত খুলে রেখে দেয়। এই কথা আমরা শুনতে পাইছি, কিন্তু তারপরও মানে আমি জানতে চাচ্ছি যে ধরেন এই যে কষ্ট করে আপনারা গ্রিস থেকে এখানে আসলেন, গ্রিসে আসতে কতক্ষণ লাগছে, কতদিন লাগছে আপনাদের? গ্রিসে অনেকে একদিন এসে পড়ছে, অনেকে 5 দিন। সব মিলায় বাংলাদেশের বাইরে কতদিন আছে? বাংলাদেশের বাইরে তো আমি 8 মাসে আসছি, ঠিক আছে। আমার হচ্ছে 4 বছর। 4 বছর? মানে কোত্থেকে? প্রথমে ওমান, তারপরে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে গ্রিস, গ্রিস থেকে গ্রিসে অনেক ভাবেই আছে, আমি আপনাকে বলছি। কেউ ফ্লাইয়ারে আছে আপনার তুর্কিতে আসে, আবার কেউ ডাইরেক্ট দুবাই অথবা ওমান হয়ে ইরান হয়ে আসে, বাইরে। কিন্তু এই জিনিসটাই আমি জানতে চাচ্ছি যে ধরেন ওমানে অনেক মানুষ কাজ, অনেক বাঙালি কাজ করে, যতগুলো দেশ পার হয়ে আসছেন সবগুলোতে কিন্তু অনেক বাংলাদেশি কাজ করে। তাইলে আপনারা মানে এই ইউরোপে ইউনিয়নে ঢুকতে হবে, অন্য কোনো দেশে কাজ করতে পারবেন না বা ভালো থাকতে পারবেন না, এটা কেন আপনাদের মনে হচ্ছে? এত কষ্ট করছেন, এত জিনিসপত্র। অনেক খারাপ, মিডল ইস্টের অবস্থা অনেক খারাপ। ট্যাক্স বাড়ায় দিছে শুনছি আর কি, আমাদের রিলেটিভ যারা আছে তারা বলছে অনেকের ঠিকমতো বেতন দেয় না, বা যে এজেন্সির মাধ্যমে গেছে কাজ করতে ওই ঠিকমতো কাজ দেয় না, বা কাজ করাইয়া বেতন দেয় না, মানে কথা এবং কাজের মিল থাকে না। এজন্যই মানুষ এদিকে আসছে। এই শুদ্ধ এই খানা দিয়ে আমি 7 দিন থাকবো। এই দেখেন এই লুডস, এই খাবার দিয়ে। এই খাবার আপনি কিনে নিয়ে আসছেন? হ্যাঁ, এই মাত্র নিয়ে এসেছি গেমের জন্য, 7 দিনের জন্য। এই খানা খেয়ে আমরা জান পাচ্ছি। গেমের জন্য মানে হচ্ছে এই খাবার নিয়ে আপনি রওনা হবেন? রওনা হবো ইতালির জন্য। হ্যাঁ, 7 দিনের খানা এটা আমার। মানে জঙ্গলে রাতে জঙ্গলেও কাটাবে? রাত দিন বৃষ্টি যেটা হোক, আমরা 1 সপ্তাহ মোট ওখানে থাকতে হবে। এখান থেকে যদি রওনা হন আপনি বর্ডারে পৌঁছাইতে কতদিন লাগবে হেঁটে? এখান থেকে যেতে গাড়ি করে যেতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, আর হাঁটে গেলে 6-7 ঘন্টা লাগে বর্ডারে গেলে। আচ্ছা, ক্যাম্প থেকে অনেক মানুষ এসে আপনার। হ্যাঁ, আমরা আগেই বলছিলাম যে মিরাল ক্যাম্পে যেহেতু আমাদের ঢুকতে দেওয়ার অনুমতি দেয়নি IOM, আমরা সেটি এখনো সংগ্রহ করার চেষ্টা করছি। কিন্তু এর আগে আমাদের সহকর্মী যখন লাইভ করছিলেন সেই লাইভটি তারা দেখেছেন ফেসবুকে, এবং সেখানে দেখে তারা তাদের নিজেদের কথা তুলে ধরার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আমরা দেখেছি যে তারা ক্যাম্পের গেটের সামনে এসে দাঁড়িয়ে আছেন আমাদের সাথে কথা বলার জন্য, কিন্তু সেই গেটের সামনে গিয়েও তাদের সাথে কথা বলার অনুমতি আমাদের দেওয়া হয়নি। এখন তারা অনেকেই ঝুঁকি নিয়ে ক্যাম্পের বাইরে এসছেন। আপনি ক্যাম্প থেকে এসছেন, ক্যাম্পের কি অবস্থা? আমাদের অনেকে বলছিলেন ক্যাম্প তো একটা জেলের মতন আছি।
আপনার নামটা? আমার নাম মোহাম্মদ এনামুল হক, আপনি কোত্থেকে আসেন? বাংলাদেশে কোথায় বাড়ি? সিলেট। সবাই তো সিলেটি দেখি এখানে। বেশিরভাগই মেজরিটি সিলেটি। আচ্ছা, ক্যাম্পের অবস্থাটা একটু আমাদের বলেন। ক্যাম্পের অবস্থা তো আমরা তো যে এক এক রকম জেলের ভিতরে আছি, জেল থেকে মানে বাহির হওয়া দেয় না। এই যে গেমের কথা আমরা যেটা শুনতেছি বারবার, যে গেম মারতে যাচ্ছেন অনেকে, মানে বাই রোডে যারা বর্ডার পার হওয়ার চেষ্টা করছেন, ক্যাম্পের মানুষজন কি এরকম যাচ্ছেন? জি জি জি, তারপর তাদেরকে আবার ফেরত আসার পরে আবার ক্যাম্পে ঢুকতে দেওয়া হচ্ছে? ঢুকতে দেওয়া হয়। অনেক অনেক রিস্ক, মারা লাগে। অনেক রিস্ক। একতলা দুতলা ক্রস করে আমরা পায়ে ক্রস করে রিস্ক নিয়ে, হাত কেটে রিস্ক নিয়ে ডঙ্কি মারে আমরা ঢুকতে হয়। আপনারা ঢুকেন নাই, যদি ঢুকতেন তাইলে দেখতেন অনেক বাঙালি আছে হাত পা ভেঙে গেছে। এটা আমরা শুনছিলাম যে যারা হচ্ছে ক্রোয়েশিয়ার বর্ডারে যাচ্ছেন এই যে গেম মারার জন্য, এবং তারা এখানে যাওয়ার পরে ক্রোয়েশিয়ার পুলিশ তাদেরকে আটকাচ্ছে এবং মারধর করতেছে, এবং যে অনেকের হাত পা ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, তাদেরকে ক্যাম্পে রাখা হয়েছে। এটা কি আসলে সত্যি? এখনো 70 জন মানুষ আছে ক্যাম্পে আছে। ক্রোয়েশিয়ার পুলিশে মাইরা ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে দিছে। এখন ক্যাম্পের ভিতরে ঢুকা এখন মানে 100 মানুষ আছে ক্যাম্পে। তাদের চিকিৎসার চোখ একজনের চোখে সমস্যা, এখানে বক্সিং মারছে, একজনের পা নাই, একজনের পা ভাঙিয়ে দিছে। এইভাবে বহুত মানুষ আছে ক্যাম্পের ভিতরে। কালকে রাতে ঢুকছে ক্রোয়েশিয়ার পুলিশে মাইরা, এবং তাদের চিকিৎসার ব্যবস্থা কি? ব্যবস্থা হচ্ছে ক্যাম্পের মাধ্যমে, তুরা ক্যাম্পের মাধ্যমে তারা ইয়ে করে। হচ্ছে না যে ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট হারা তারা নেয় না। আপনি তো এখানে থাকেন, আপনি আমরা একটু দেখি এখানে ভিতরের দিকে একটু যাই। আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলছি। এখানে আপনাদের যারা মাত্র যুক্ত হয়েছেন তাদেরকে বলি, আমরা একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে আছি বসনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তে ভেলিকা ক্লাদুসা নামে একটি জায়গায়, এবং এখানে দেখুন কিভাবে তারা রান্না বান্না করছেন। আমরা জঙ্গলে যে অবস্থাটি দেখে এসেছিলাম সেখানে মাথার উপরে কোনো ছাদ নেই, সেটা সত্যি, কিন্তু এখানে মাথার উপরে ছাদ থাকলেও এই ছাদ আসলে খুব একটা কাজের মনে হচ্ছে না। এদিক দিয়ে পানি পড়ছে, মসজিদেও ঢুকতে দেয় না আবার অনেকে, মসজিদে ঢুকবার দেয় না। কেন দেয় না জানি না, শরণার্থী দেশলাই জানি না। কিন্তু আমাদের শুক্রবার আপনারা মুসলিম, তারাও তো মুসলিম। আমরা মুসলিম, তারাও মুসলিম, কিন্তু বাট আমাদেরকে মসজিদে ঢুকা দেওয়ার কোনো পারমিশন নেই তাদের কাছে। আমরা গেলে আমাদেরকে দূর করে তাড়িয়ে দেয়। এই জন্য এখন আপনারা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছেন। যেমন কি আমরা সুলেমানিয়াতে যাই, সুলেমানিয়া যাওয়ার বাদে ও মাদারীপুরের একটা ইয়ে আছে, কি বলে এইটারে ট্রান্সলেটার, ও আমাদেরকে এস্টে দেওয়ার কথা, ও এস্টে দেয় না। সিলেটের নাম শুনলেই দেয় না। ও একজনে বলছিল তোমাকে আমি টাকা দিব, পয়সা দিব, বাদ মে ও পয়সা দিছে না করি, ও এস্টে দিছে না। এখন ওখানেও দুর্নীতি, সুলমানিয়াও দুর্নীতি। আমাদের বাঙালি অনেক দুর্নীতি, কিন্তু আমাদের বাঙালি একজন বাইয়ে চুলবেনিয়ার যে স্টেজ আমাদের যে হেল্পটা করতো, এই হেল্পটা তারা করেন না। এখানে কি সবাই বাংলাদেশী? সবাই বাংলাদেশি। অনেক কষ্ট। এখানে আমরা, যদিও এটা একটা ফ্যাক্টরি এবং বিল্ডিং এর ভিতরে, কিন্তু উপরে দেখলে আপনারা দেখতে পারবেন যে পুরোটার কোনো ছাদ নেই, এবং বৃষ্টি হলে আসলে সব পানির ভিতরে পড়বে। এখানে বহুত মানুষ জীবনযাপন, এবং কয়েকদিন এখনো এরই মধ্যে শরৎকাল চলে এসছে, এবং শরৎকাল, ইউরোপের শরৎকাল মানে কিন্তু আসলে বাংলাদেশের শীত বা অনেক শীত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে জ্যাকেট পরে আছেন এবং সবাই শীত লাগছে। এখনো পর্যন্ত লেমটা করাইয়া পুরা জিনিস রাখিয়া দেওয়া বাদে লেমটা হওয়া লাগে মানুষ, বাদে বসনিয়ার মানুষ কিছু কিছু মানুষ জুতা দেয়, প্যান্ট দেয়, কিন্তু তারপরও বারবার সীমান্তে যান কেন? আমরা তো মজবুরি আসছি, আমরা তো মজবুরিতে যাইতেও হবে। আমাদের ড্রিম হচ্ছে ইটালি স্পেন। আমাদের ড্রিমটা পুরো করার জন্য আমরা, এই যে আপনি বলতেছিলেন না যে আপনার 4 বছর আগে আপনি বাংলাদেশ থেকে বের হয়েছেন, এই 4 বছরে ধরেন ইতালি যাওয়ার ইচ্ছা, আপনার এই ইতালি যাওয়ার ইচ্ছার জন্য আপনার কত টাকা খরচ হয়েছে সব মিলে? প্রায় 16-17 লাখ। এই 16-17 লাখ টাকায় তো আপনি এরকম একটা ফ্যাক্টরি কিনে ফেলতে পারতেন। তো এটা তো কিনতে পারতাম অবশ্যই। তারপরে আপনার মানে এই স্বপ্ন, আমার স্বপ্ন যেটা, তো এটা বাস্তব করার জন্য আমি অনেক টাকা, উনি বিল্ডিং কিনতে পারবে বাংলাদেশে, কিন্তু এই বিল্ডিং এ থাকার সৌভাগ্য হবে না, কারণ নিরাপত্তা নাই আমাদের দেশে, বুঝছেন? আমাদের দেশে তো মানুষ গুম করে দেওয়া হয়, ক্রস ফায়ার করে দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে? এখানে তো ক্রোয়েশিয়া হাত পা ভেঙে দিচ্ছে। এটা তো দিচ্ছে ভাই, মারতেছে না ভাই, গুম করতেছে না, বুঝছেন? তারপরে ধরেন কথা গ্যারান্টি আছে যে আমরা এখানে বাঁচবো, আমাদের দেশে তো বাঁচার কোনো গ্যারান্টি নেই। দেশে তো মরার ভয় আছে, ওইখান থেকে যেতে পারলেই লাভ। আপনারা এখনো আশা করতেছেন আপনি 4 বছর? ইনশাআল্লাহ আমরা যাব অবশ্যই। আমরা তো 4 বছর পরে আশা, 4 বছর পরেও আশা করছি। কতদিন আপনি এই আশা রাখবেন? ধরেন আরো 4 বছর আপনার মরার আগ পর্যন্ত এই আশা থাকবে আমার। কিন্তু আপনারা যদি এখন সরকার বলে যে না আমরা ব্যবস্থা করছি, তোমরা যারা আটকা পড়ছো সবাইকে ফেরত নিয়ে আসো, আপনারা যাবেন? যাব না, কখনো যাব না।
15 বছর ধরে আমাদের কোনো ব্যবস্থা হয় নাই। আপনি 15 মানে কিসে 15 বছর? তাদের যে ক্ষমতায়। আচ্ছা, এর আগেও শরণার্থীরা ছিলেন, এর আগেও শরণার্থীরা এরকমই ছিলেন, গ্রিসেও ছিলেন। ইউরোপের পরিস্থিতি এখন অনেক পাল্টাইছে। আমরা যদি আরেকটু যে তাঁবুর মতো তারা একটি ঘর বানিয়েছেন, আমরা সহকর্মী আরাফাতুল ইসলাম এর আগে একটি লাইভ করেছিলেন, আপনারা ডয়েচে ওয়েলে বাংলা ভাষার পেজে গেলে দেখতে পাবেন, এবং সেটি আমরা করেছিলাম বসনিয়ার ঠিক এর পাশেই 1-2 কিলোমিটার দূরে একটি জঙ্গল থেকে। এবং আমাদের ধারণা ছিল যে আমরা যখন এই ফ্যাক্টরিটিতে আসবো তখন সেখানকার অবস্থা একটু ভালো হবে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো স্বেচ্ছাতে মাটি নেই, কিন্তু বাকি সবই আছে। ময়লা নোংরা আবর্জনা যেখানে আবর্জনা পড়ে আছে ঠিক এর পাশেই রান্না বান্না করা হচ্ছে, ঠিক এর পাশেই তারা ঘুমিয়ে আছেন। না আছে চার্জের সমস্যা, না আছে মোবাইলের সমস্যা, যে একজন মানুষ বাংলাদেশে ফোনে কথা বলবে 2 মাসে 3 মাসে ফোন করে বাংলাদেশে। এইখানে আপনারা ফোন চার্জ দেন কিভাবে? এই তো কিছু মানুষ যারা আছে কার্ড আছে পাইছে, এরা এদেরকে মোবাইল চার্জার দেয় এখানে ভিতরে ঢুকাইয়া, বাদে তারা কষ্ট হয়ে যায়। ওই স্লোভেনিয়া যে তাকে ওর 20 বছর বানায় দিয়েছে, 25 বছর বানায় দিয়ে এরকম। এই সুলমানিয়া যে ট্রান্সফার আছে বাংলাদেশি, ও বুঝা যায় ও পাকিস্তানির জন্মা, ও বাংলাদেশির জন্মা নাই। হ্যাঁ, এই জায়গায় অনেকেই অভিযোগ করছিলেন যে স্লোভেনিয়ায় যাওয়ার পর তাদেরকে নানা ধরনের বৈষম্য করা হয়। আমরা মোটামুটি স্বাভাবিকভাবে ভদ্রস্থ উপায়ে জীবনযাপনের যেই সব জিনিস প্রয়োজনের কোনো ব্যবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি শুধুমাত্র বাংলাদেশের সরকারকে একটু বলছি, ও যে সুলমানিয়া যে বাংলাদেশি আছে ট্রান্সলিটার, ওকে বদলি করার জন্য, অন্য বাংলাদেশি একজন ঢুকাইয়া দেওয়ার জন্য। ও মানুষের বহুত ক্ষতি করতেছে। এইরকম ব্যাগ রাখে, কাপড় চোপড় খানা দানা যা আছে সব রাখিয়া জ্বালাইয়া আমরা মারিয়া বিদায় করে। এইরকম ব্যাগ কিনা লাগে, কাপড় চোপড় খানি কিনা লাগে 200-250 ইউরো আমরা যাই, বাংলার 25-30 হাজার টাকা প্রতি গেমও যাই। আমিও গেম মারিয়া আসছি 10টা, প্রতি গেমে আমার আপনার 200 ইউরো করিয়া গেছে। আপনারা কি নরমালি এমনি ভিসা নিয়ে কাজ করার জন্য এরকম চেষ্টা করছিলেন? ইউরোপে না গেম মারার চেষ্টা করছেন, কিন্তু এটা যে গেম মানে হলো বাইরেও ডাকি, আপনারা বাংলাদেশের মানুষ হয়তো গেম বুঝতে না, এগুলো বাইরেও ডাকি গাড়ি দিয়ে, মানে কতখানি গাড়ি কতখানি আটিয়া যাওয়া লাগে। পুরো ব্যবস্থাটাই দালালরা করে, যে পুরাটা ব্যবস্থা দালালরা করে। কত টাকা যায় একটা গেমের জন্য? কেউ দেয় আপনার 4 লাখ, কেউ দেয় 5 লাখ, কেউ 6.5 লাখ, ওই রকম আকি। এই দালাল কি বাংলাদেশের দালাল না এখানকার? জি, সব মানে বাংলাদেশের বাদে আকি, পাকিস্তানি আফগানি আর আরবি। আর এখানে নিরাপত্তাটা কেমন? আমি বুঝতে চাচ্ছি যে আমরা আমি একটু জিজ্ঞেস করি, জঙ্গলে গেছি আমরা, সেখানে দেখলাম যে কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই, মনে করেন টয়লেটের কোনো ব্যবস্থা কিছু জঙ্গলে থাকবে না। এখানে কি অবস্থা? টয়লেট ও বাথরুম যাওয়া লাগে, জঙ্গলেও যাওয়া লাগে, কিন্তু টয়লেটেরও কোনো ব্যবস্থা নাই। আপনি কি এই ক্যাম্পে থাকেন? জি জি, আমি এখানে থাকি। আপনার এমনি খাওয়ার জল বা এইসবের কি ব্যবস্থা? এগুলাও যে সামনে একটা নদী আছে, এই পানি যায়, ময়লাও কিন্তু কি নদীর মাঝে লামে। আপনার ক্যাম্পত যে সম্পূর্ণ টয়লেটের ময়লা লামেও ক্যাম্প, ওখান থেকে আমরা পানি আনিয়া খাই। সম্পূর্ণ ময়লা লামে কিন্তু খালে দিয়ে, সামনে একটা খাল আছে আপনি দেখতে পারবেন, ওই খালের পানি আনিয়ে আমরা খাই। আর এর বাদে এই জঙ্গলও বাথরুম, এই জঙ্গলে গিয়ে বাথরুম করা লাগে। আর কাপড় চোপড় ধোয়াটা এগুলো খালো গিয়া ধোয়া লাগে। বুঝছেন, আমরা 15 দিনে 10 দিনে 15 দিনে একবার গোসল করি। এমনি আইওএম যে ক্যাম্পটা খুলছে, আইওএম বলছে যে তারা নানা ধরনের সহায়তা করার চেষ্টা করছে, এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে এবং জাতিসংঘ থেকে কিন্তু আমি বলি ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ থেকে অনেক ধরনের সহযোগিতা করা হয়েছে বসনিয়াকে, টাকা পয়সা দেওয়া হয়েছে। আর আপনারা কি মনে করেন, আপনি কতদিন ধরে আছেন? আমি এখানে বর্তমানে আমার বাংলাদেশ থেকে এখানে ফোন তো আমি ওখান ফোন তো আমার 2.5 বছর লাগিয়ে গেছে। আর এইখানে কত? এখানে বর্তমানে আমি আছি 6 মাস থাকি। এই 6 মাসে আপনি 6 মাস আগে যেরকম ছিল এখন কোনো অবস্থার উন্নতি দেখতেছেন? জি না, একই রকম। এবং স্থানীয়রা, আমরা সাধারণত দেখি যে শরণার্থীরা যেসব জায়গায় থাকেন, স্থানীয়রা আসলে সেটা খুব ভালোভাবে দেখেন না। এখানকার স্থানীয়রা কি, অনেকে বলতেছেন যে এখানকার স্থানীয়রা খুবই সাহায্য করেন এবং খুবই ভালো। মানে মানুষ কিছু, মানে যেমন আমরা যারা গেম থাকি, মানে আই গেম, মানে আমরা যারা বাই রোডের উদ্দেশ্যে, আমরা ইটালির উদ্দেশ্যে বাই রোডে আমরা যাই, যাওয়ার বাদে ক্রোয়েশিয়ার পুলিশে যখন আমরা জাঙ্গিটা ছাড়া সম্পূর্ণ দিলায়, তখন তারা আমরা রাস্তাঘাটে যদি পায়, কেউ দেয় জুতা, কেউ দেয় জ্যাকেট, কেউ দেয়, মানে ওইগুলো আমরা দিয়া তারা সাহায্য করে। কিন্তু বসনিয়া মুসলিম যে কান্ট্রিটা, মুসলিম যে মানুষগুলো তারা অনেক ভালো। এই জায়গাতে অনেক মানুষ ভালো, অনেক কম্বল দিছে, খানি দিছে, ফ্যান দিছে, জুতা দিছে, অনেক কিছু হেল্প করছে। বসনিয়া যে মুসলিম মানুষগুলো আছে তারা খুব হেল্প করছে।
কিন্তু কজন যে ক্যাম্পের ভিতরে যে জোটা আমি একটা জিনিস আমি আপনার আরে কইতাম চাইরাম ভাই, ক্যাম্পের যে অবস্থাটা, কিন্তু আমরা বাঙালি জন যাই একটা মানুষ, কিন্তু তারা ভুলেও কখনো কার্ড দেয় না। আরবিরা ঢুকা মাত্রই আরবিরা জিজ্ঞাসা করা লাগে না কার্ড লাগবে কি লাগবে না, কিন্তু আরবিদেরকে অনিচ্ছায় তাদেরকে কার্ড দেওয়া। কিন্তু এখানে এই যে পুরা ইউরোপে যদিও এটা এখন জিজ্ঞেস করা কেমন যায় না, কারণ আপনারা এখানে মানে খুবই মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন, কিন্তু এই যে করোনা নিয়ে যে ধরনের আলোচনা চলছে, আমরা কিন্তু কোথাও দেখলাম না কোনো করোনার, জঙ্গলে গিয়েছি আমরা, ক্যাম্পের ভিতরে অবস্থা জানি না আমরা, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কেউ আসলে করোনার জন্য যে ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার সেটা ঠিক মতো মানছেন না। এটা আপনারা ভয় পান না? করোনা আমরা মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম, কিন্তু মুসলিমদের কখনো করোনা হয় না ইনশাআল্লাহ। এটা কিভাবে এটা আমাদের বিশ্বাস। অনেক দেশেই কিন্তু, অনেক মুসলিম দেশেই কিন্তু অনেকে মারা হচ্ছে, কিন্তু যে পৃথিবীর সব দেশে জি এটা তো স্বাভাবিক হবে, কিন্তু যে করোনা লাগে তো তারা কোনো একটা সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে না। আপনাদের কেউ কোনো মাস্ক টাস্ক বা এই ধরনের কোনো কিছু? জি না কিছু, কোনো সেফটিও নেই আমাদের। মানে করোনার লাগে আমরা একটু সতর্ক হইয়া থাকতাম। আমরা যেখানে থাকি আমরা ডাস্টবিনের উপরে থাকি, ডাস্টবিনের উপরে খাই, আমরা কিভাবে আমরা পায় পরিষ্কার থাকুন? সারাটা কাজটা হইলো আমরা ডাস্টবিনের উপরে। কিন্তু আমি আমার বাংলাদেশে 10 লাখ 12 লাখ মানুষের আশ্রয় দিছি। আমি চ্যালেঞ্জ করলাম, আমার বাংলাদেশের লাগান এত দয়ালু কোন দেশের সরকার নাই, সব দেশের সরকারে আমরা উপরে জুলুম করে। কিন্তু যদি আমাদের বাংলাদেশের সরকারের উপরে আমি চ্যালেঞ্জ করলাম, ওয়ার্ল্ডের কোনখানে সরকার নাই, 11 লাখ 12 লাখ মানুষের কত বালা আছে বাংলাদেশের রোহিঙ্গা হল। এটা এর আগে আমাদের সহকর্মী আরাফাতুল ইসলামও বলছিলেন, তিনি একাধিকবার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। আমি এখনো পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে যাইনি, কিন্তু সেখানকার পরিস্থিতি আমি জানি। আরাফাতুল ইসলামের মতো যারা সাংবাদিক সেখানে গিয়েছেন তাদের কল্যাণেই, এবং আমারও দৃঢ় বিশ্বাস আসলে রোহিঙ্গা ক্যাম্পে কোনোভাবেই আমরা বলতে পারবো না যে রোহিঙ্গা ক্যাম্পের চেয়ে এখানে ভালো অবস্থা, বা রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি অবস্থা এখানে না। এরকম অবস্থা আসলে কোনো শরণার্থী ক্যাম্পের আশেপাশে থাকতে পারে, সেটা আমার এখানে না আসলে বিশ্বাস হতো না। আমি জাস্ট আপনাদের একটু দেখাতে চাই, আরাফাতুল ইসলাম এতক্ষণ দেখাচ্ছিলেন, এই জায়গাটি ভর্তি হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে খাবার দাবার গুলো রান্না করা হয়েছে সেগুলোর যে উচ্ছিষ্ট অংশ সেগুলো সব পড়ে আছে এখানে। ঠিক এর পাশেই হচ্ছে চুলা, এই চুলাটি এখন নেভানো, কিছুক্ষণ আগেই হয়তো রান্না করা হয়েছে অথবা কিছুক্ষণ পরেই হবে। তার পাশে এটি হচ্ছে বিছানা, এবং তার পাশে কিছু বাংলাদেশিদের দেখতে পাচ্ছেন তারা এখন রান্না বান্নার আয়োজন করছেন। এই পুরো জিনিসটা আপনাদের যেটি দেখালাম যে আবর্জনা, চুলা, বিছানা এবং রান্নার প্রিপারেশন, এই পুরোটি জিনিস বড়জোর 2 মিটারের মধ্যে সবকিছুই এখানে। আপনি কথা বলতে যাচ্ছিলেন আমাদের সাথে, এদিকে আসতে হবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কানন আহমদ। আচ্ছা, আপনি বলছিলেন যে পুলিশের নির্যাতনের শিকার হতে। হ্যাঁ, আমরা যখন ক্রোয়েশিয়াতে যখন আমাদেরকে ডিপোর্ট করে দেয় তখন আমরা বসনিয়া আসতে হয়, কিন্তু আমাদের এখানে থাকার কোনো জায়গা নাই, ক্যাম্পেও আমাদেরকে রিসিভ করে না, বুঝছেন? কি কারণে করে না? যেমন জায়গা আছে, পায়ে কিছু এফেক্ট আছে সামান্য। দেখেন এই দেখেন ক্রোয়েশিয়ার পুলিশে এখানে ডান্ডা দিয়ে পিটাইছে, ঠিক আছে? তারপরে আমি ওই ক্যাম্পে গেছি, বসনিয়াতে ক্যাম্পে গেছি, তারা রিসিভ করে নাই, ট্রিটমেন্টও ভালোভাবে করে নাই আমাদেরকে, বলে যাও তোমরা আমাদের এখানে লাগবে না, এখানে ক্যাম্পে মানুষ অনেকগুলা আর রিসিভ করতে পারবো না। তখন আমরা বলছি যে কোথায় যাবো আমরা, যার যাবে মন চায় চলে যাও। দেখেন এই যে একটা মানে পুরাতন একটা বিল্ডিং, এটা হয়তো পুরাতন বিল্ডিং অনেক, এখানে মাঝে দেখেন কত কাছরা, তার মাঝে আমরা থাকতে হয়। তারপরেও এখানে সপ্তাহ 10 দিনের ভিতরে পুলিশ আছে, আমাদেরকে বাড়িয়ে পিটিয়ে তাড়াইয়া দেয়। মানে এখান থেকে পুলিশ অনেক এখান থেকে পুলিশে তাড়াইয়া দেয়, আমরা এখান থেকে পলাইয়া জঙ্গলে থাকতে হয়, জঙ্গলেও আবার পুলিশ আছে, অনেক হয়রানির মাঝে আছি। এটার সল্ট কিভাবে যে আমরা করবো আমরা কিছু বুঝতে পারতেছি। এখান থেকে অনেকে, আমরা বাংলাদেশের মানুষ, আসলে আমরা তো কোনো একটা না সমস্যার কারণে আসছি আমাদের জীবনটা লাইফটা গড়ার জন্য। আমাদের দেশে অনেক সমস্যা, দেখেন বেশিরভাগই দলাদলে নিয়ে কিন্তু বাংলাদেশে বেশিরভাগই এফেক্ট। আর এর কারণে দলাদলের কারণে এই যে মানুষগুলা দেখেন চলিয়ে আসছে, অনেকের ঘর বাড়ি জ্বালাইয়া দিছে, অনেকে হয়তো কোনো একটা মার্ডার কেসের আসামি এমনি নাম দিয়া দিয়েছে, কিন্তু মার্ডার কেসের আসামি না, এমনি কেউ করতেছে জামাত, কেউ শিবির, কেউ আওয়ামী লীগ ছাত্র দলের কর্মী আছে, এইগুলা নিয়ে মানুষ হয়রানি দেশ না পলাইয়া সব আসছে। আসলে এই আমাদের দেশে যদি এখন ফেরার ব্যবস্থা হয় তাহলে কি ফিরবেন? দেশে যেমন একটা গাছ যখন একটু বড় হয়, যখন গাছটা যখন কেটে দেওয়া হয় তারপরে গাছটা আর জয়েন্ট হবে না, এখন আমাদের গাছটাই কেটে দেওয়া হয়েছে। এখন গিয়ে আমরা যে নতুন আমাদের জীবন যে গড়বো বাংলাদেশে গিয়ে এইরকম কোনো মানে সুযোগ সুবিধা নাই। যেমন আমরা এই রাস্তায় আসছি, অন্তত পক্ষে 20 লাখ 15 লাখ 16 লাখ করে মানুষের খরচা হয়েছে, এগুলো আমাদেরকে ক্যাশ কেউ দেবে, সরকার যদি দেয় আমরা সবাই অবশ্যই আমরা দেশে ফিরে যাব, কোনো সমস্যা নেই।
যেগুলো আমরা ক্ষতি হয়েছে এগুলো যে আমাদের সরকার গ্রহণযোগ্য করে নেয় তাহলে আমরা সবাই ফেরত দেশে চলে যাব, কোনো সমস্যা আমাদের তো ক্যারিয়ার দিবে। কিন্তু আপনি কি মনে করতেছেন যে যেই কষ্ট করে আপনি এখানে আছেন, যেই স্বপ্ন আপনার ইউরোপে ঢোকার কাজ করার, এই যে কষ্টটা আপনি করছেন এটা আসলে করা যায় ওই স্বপ্নের জন্য? এটা তো মানে আমরা এই কষ্ট বাংলাদেশে করলে আপনি এর চেয়ে ভালো থাকতেন না? অবশ্যই থাকতাম, কিন্তু আমাদের তো এই যে পরিস্থিতি বাংলাদেশ সরকার যে এগুলা করলো এগুলা তো আমার যেমন এখানে যদি আমরা লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরি তারপরে মানে এটা মানে কেউ চিনে নেওয়ার এমন কোনো মানে পরিস্থিতি নাই। কিন্তু আমি তো শুনলাম যে ক্যাম্পের বাইরে গেলে এদিকে চিন্তাই হয়। ও এটা তো মানে আমাদেরা এটা তো আর ওই দেশের মানুষ নাগরিক তো আর করতেছে না, এগুলো আমাদের বাইরা, যেমন আফগানি আছে, আরবি, পাকিস্তানি আছে, যেমন আমরা বাঙালি একটু বিতু টাইপের, বাট একটা চাকু দেখালো দুইজন মানুষের মোবাইল টাকা পয়সা সবকিছু দিয়ে দেয়। কিন্তু আমরা যদি তাদের মতো আবার চাকু রাখতাম সাথে আমরা দেখাইতাম তাহলে এটা সমস্যা হইতো না, এটা সলভ হয়ে যেত, বুঝছেন? আমরা আর একটু যারা রান্না করছেন, রান্নার প্রিপারেশন করছেন তাদের সাথে একটু কথা বলি। আপনাদের সাথে একটু কথা বলা যাবে? আপনাদের সঙ্গে কথা বলা যাবে একটু? আপনারা শুধু বলবেন যে এই যে ধরুন এখানে অনেকেই বলছিলেন ক্যাম্পে, এখানে যারা আর আছেন তাদের সাথে কথা বলি, যারা রান্না করতে যাচ্ছেন তারা কথা বলতে চাচ্ছেন না, যেহেতু আপনাদের সাথে বলি। আপনি ক্যাম্পে আছেন, রান্না বান্না কি নিজেই করেন এখানে? জি জি জি, এইরকম রান্না বান্না? জি এইরকম রান্না বান্না করি। অনেকে বলতেছিলেন ক্যাম্পে খাবার দাবার ভালো না, তো আপনারা অনেকদিন ধরে এখানে আছেন এবং নিজেরা ক্যাম্পর খাওয়া দাওয়া কিরকম আমরা খুঁজতাম পারতাম না, 6 মাস আছি ক্যাম্প কি খানে দেয় কি দেয় আমরা খুঁজতাম পারতাম না, কারণ আমরা এই সুযোগ সুবিধা আমরা এখানে আমরা সকালে, আমি একটু দর্শকদের জন্য জানিয়ে রাখি, সকালে আমরা যখন সীমান্ত থেকে এইদিকে আসছিলাম তখন আমরা রাস্তায় কিন্তু এরকম দেখছিলাম অনেকে ব্যাগ ভর্তি করে নিয়ে আসছেন এবং কয়েক কিলোমিটার ধরে হাঁটছেন শরণার্থীরা, বাংলাদেশি বিশেষ করে, সবাইকে দেখেই মনে হচ্ছিল বাংলাদেশি। এই টাকাগুলো আপনারা কোথা থেকে আসছে? সব টাকা কি বাংলাদেশ থেকে? জি, সারা টাকাটা আমরা বাংলাদেশ থেকে আনি। বাংলাদেশে যদি আমরা 11,000 টাকা যদি আনি, 11,000 টাকা আনলে এই দেশ আমরা মাত্র পাই 80 ইউরো। তো 80 ইউরো আমরা মাত্র যায় আমরা 15 দিন, প্রতি মাসে আমরা 200 ইউরো খরচ। আমার একটা অনুরোধ থাকবো আপনার কাছে, বাংলাদেশে যে আমরা 11 লাখ 12 লাখ যে শরণার্থী সকলকে যে আশ্রয় দেওয়া হয়েছে তারা কিরকম থাকে ওই জিনিসটা আপনারা তুলিয়া ধরবা। এই জায়গাটায় এই যে একটা বেশ বড় একটা তাঁবুর মতো বানানো হয়েছে, আমি অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছি এবং প্রচুর বিছানা দেখতে পাচ্ছি। এখানে কতজন থাকে বলে? এখানে থাকে বর্তমানে আপনার 25-26 জন। এইটুকু জায়গার মধ্যে 25-26 জন, আর তো কোনখানে থাকার তো আর প্লেস নেই, অনেক একটু উঁচা আছে ওখানে থাকে, আর নিচ থেকে আপনার পানি উঠে অনেক ঠান্ডা লাগে। হ্যাঁ, এই জায়গাটা অবশ্য দেখতেও ঠান্ডাই মনে হচ্ছে এবং মানে প্রচুর ঠান্ডা, বুঝছেন? বেশ ঠান্ডা এবং স্বেচ্ছাতেই ঠিক জঙ্গলে যেরকম মাটির উপরে যেরকম ছিল এরকমই। 11 নম্বর 12 নম্বর মাস থাকি এখানে মানুষ বাঁচত নাই, মানে এই ইটা দেশে কিন্তু আইস পড়ে। তো আমরা ডয়চে ভেলের পক্ষ থেকে আছি বসনিয়ায় ভেলিকা ক্লাদুসা নামে একটি জায়গা, এবং সেখানে আমরা বাংলাদেশি যেসব শরণার্থীরা আটকা পড়েছেন অন্যান্য দেশের শরণার্থীদের পাশাপাশি তারা যে সমস্যাগুলো মোকাবেলা করছেন এবং তারা ভবিষ্যতে কি করতে চান, কিভাবে তাদের এই সংকট সমাধান করতে চান বলে তারা আশা করছেন, এসব নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আমরা যোগ দিয়েছিলাম একটি পরিত্যক্ত একটি ফ্যাক্টরি থেকে, একটি কারখানা থেকে, এবং এখানে প্রায় 200-300 কয়েকশো বাংলাদেশি আছেন, তারও বেশি ছিলেন। অনেকেই এখন চলে যাচ্ছেন সীমান্ত পাড়ি দেওয়ার জন্য, অনেকে ব্যর্থ হয়ে ফেরত আসছেন, তাদের উপর নির্যাতন করা হচ্ছে, এই ধরনের এক ধরনের অভিযোগ রয়েছে। এবং তারা বেশিরভাগই বলছেন যে তারা ক্যাম্পে জায়গা পাচ্ছেন না, বা ক্যাম্পে যারা জায়গা পাচ্ছেন তাদেরকেও আসলে সুষ্ঠু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো আমরা বসনিয়ায় আছি, আমি এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম, আমরা দুজনেই আপনাদেরকে আরো নানা বিষয়ে জানাবো। আমরা যদি মিরাল ক্যাম্পে ঢুকতে পারি সেই ক্যাম্পের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকার জন্য, ডয়চে ভেলে বাংলা ভাষার সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।